গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা যথেষ্ট ভালো বাংলাদেশের 2 তলা স্পিড ব্রেকারগুলোর জন্য। পুরা গাড়ির যে ডিজাইনটা এটা কিন্তু অ্যারোডাইনামিক এফিসিয়েন্সিতে যেন হেল্প করে সেই অনুযায়ী বানানো হয়েছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খেয়াল করেন, অসাধারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ব্যাক গিয়ারের যে লাইটটা ওইটা কিন্তু 2 পাশে নাই, শুধুমাত্র এই যে একটা। এখন মোটামুটি যথেষ্ট ভালো জায়গা। এটার রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল টয়োটা যেটা বলে সেটা হচ্ছে 0W8, কিন্তু এটা সহজে কোথাও পাওয়া যায় না। সিটি ড্রাইভের জন্য এটা পিছনের কেবিন স্পেসটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। এছাড়া এই গাড়িতে আরেকটা ফিচার আছে যেটাও কিন্তু অপশনাল, সেটা হচ্ছে হেড আপ ডিসপ্লে। এই যে এখানে একটা ইউনিট আছে। এটার সাসপেনশনটা স্মুথ রোডে ঠিক আছে, কিন্তু একটু বাম্পি রোডে গেলেই কিন্তু ফিডব্যাকটা পুরো মানে গাড়ির ভিতরে নিয়ে আসতেছে। আমি লেনে বাইরে যাওয়ার চেষ্টা করি, এই যে একটা বিপ করতেছে, প্লাস ও নিজে নিজে লেনে নিয়ে আসতেছে। সিটিতে আপনারা 20-এর উপরে পাবেন। আসসালামু আলাইকুম, আমি সাইদি হোসাইন, আশা করি সবাই ভালো আছেন। আজকের গাড়িটা হচ্ছে টয়োটা ইয়ারিস ক্রস জেড হাইব্রিড 2020 মডেল। এটা ব্লু কালার, খুবই সুন্দর একটা কালার। এসএইচকে ইন্টারন্যাশনালকে ধন্যবাদ আমাকে গাড়িটা দেওয়ার জন্য, ভিডিও করার জন্য। এই গাড়িতে 3টা প্যাকেজ হয়, এক্স, জি এবং জেড প্যাকেজ। জেড প্যাকেজটা হচ্ছে হাইয়েস্ট প্যাকেজ, কিন্তু জেড প্যাকেজেও কিছু ফিচার অপশনাল থাকে, মানে সব জেড প্যাকেজে থাকবে না। যেমন 360 ক্যামেরা, হিটেড স্টিয়ারিং হুইল, এই ফিচারগুলা। তো এই গাড়িটাতে মোটামুটি সবই আছে। অ্যাকচুয়ালি আমার দেখা মতে মানে টয়োটা দেয় এমন কোনো ফিচার নাই যেটা এই গাড়িতে নাই। এই গাড়িটাও টিএনজি প্ল্যাটফর্মে বানানো হয়েছে। টিএনজি প্ল্যাটফর্মের মিনিংটা হচ্ছে টয়োটা নিউ গ্লোবাল আর্কিটেকচার, যে কারণে এটার স্ট্রাকচারাল রিজিডিটি অনেক হাই, সেন্টার অফ গ্র্যাভিটিটা লো, আর অনেক বেশি সেফটি ফিচার দেওয়া আছে গাড়ির মধ্যে। আজকে আমরা এই গাড়িটার এক্সটেরিয়র স্টাইলিং, ইন্টেরিয়রের ফিচার এবং ভিতরে জায়গা কেমন, প্যাসেঞ্জার রাইড কমফোর্ট আর ড্রাইভিং এক্সপিরিয়েন্স কেমন, সব কিছু দেখব এবং সাথে সাথে টুকটাক সিএইচআরের সাথে তুলনা করব। কারণ আমাদের দেশে অনেকেরই একটা কমন জেনারেল প্রশ্ন যে সিএইচআর নিব না ইয়ারিস ক্রস নিব। তো চলুন দেরি না করে শুরু করি। প্রথমে সামনের সাইডটা দেখেন, ডিজাইনটা অনেক ইউনিক। এইরকম ডিজাইন টয়োটাতে আশা করাটা খুবই কষ্টকর। প্রথমে উইন্ডশিল্ডটা দেখাই। এই যে এখানে হচ্ছে একটা রেডার ক্যামেরা সিস্টেম আছে, যেটার মাধ্যমে সে টয়োটা সেফটি সেন্সের বিভিন্ন ফাংশনগুলো কন্ট্রোল করে। আর এই ফ্রন্ট উইন্ডশিল্ডটা ইউভি প্রোটেক্টেড, মানে আলট্রাভায়োলেট রে যেন না ঢোকে ওরকম একটা প্রোটেকশন আছে। বনেটটাও মোটামুটি সুন্দর, অ্যারোডাইনামিক। পুরা গাড়ির যে ডিজাইনটা এটা কিন্তু অ্যারোডাইনামিক এফিসিয়েন্সিতে যেন হেল্প করে সেই অনুযায়ী বানানো হয়েছে। এখানে এই হেডলাইটটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন। এটা হচ্ছে এলইডি হেডলাইট, আর উপরের এই পোর্শনটা হচ্ছে ডিআরএল। এটা হচ্ছে প্রজেক্টর এলইডি, মানে লো বিম যেটা, আর এটা হচ্ছে হাই বিম। এই পাশে ইন্ডিকেটর লাইটটা এই বাম্পারে দিয়ে দিয়েছে। নর্মালি আমরা ইন্ডিকেটর লাইটটা হেডলাইটে দেখি, আর এখানে একটা ডিআরএলও আছে। এই গাড়িতে 6টা পার্কিং সেন্সার আছে বা বাম্পার সেন্সার, 1টা 2টা 3টা, ওই পাশে এরকম আরও 3টা। এই 6টা সেন্সর মিলে সে অটো পার্কিং অ্যাসিস্ট ফিচারটাতে হেল্প করে। নিচে ফগ লাইটের একটা জায়গা আছে, কিন্তু ফ্যাক্টরি থেকে কখনো টয়োটা ফগ লাইট দেয় না। আপনারা চাইলে আফটার মার্কেট ফগ লাইট এখানে লাগাই নিতে পারবেন। নিচের এই যে গ্রিলটা, এই গ্রিলটাও ভালো। এটা ইঞ্জিনটা কুল করার জন্য বা রেডিয়েটারে যথেষ্ট পরিমাণ এয়ারফ্লো সাপ্লাই দিতে পারবে। আর উপরের যে গ্রিলটা এটা কিন্তু ক্লোজড, এটা অ্যারোডাইনামিক এফিসিয়েন্সিতে হেল্প করে। আর এখানে একটা ক্যামেরা দেখেন, এটা হচ্ছে 360 ক্যামেরার একটা পার্ট। আর উপরের যে এমব্লেমটা টয়োটা, এটা হচ্ছে হাইব্রিড, সেই কারণে এটা নীল রঙের। তো ওভারঅল সামনে থেকে গাড়িটা দেখতে আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। এবার আপনাদেরকে গাড়িটার সাইড প্রোফাইলটা দেখাই। হেডলাইটটা ফেন্ডার পর্যন্ত আসছে, আর এই ফেন্ডারটা কিন্তু অনেক ফোলানো, মানে যেন দেখতে গাড়িটাকে একটু বড় লাগে। আর এই ফেন্ডারের যে এই পার্টটা এটা কিন্তু বডি পার্ট না, এটা প্লাস্টিক একটা ম্যাটেরিয়াল। আর এই গাড়িটার এটা 2 হুইল ড্রাইভ, কিন্তু এটার 4 হুইল ড্রাইভ যে ভার্সনটা আছে ওইটা কিন্তু ভালো অফরোড কেপেবল। এটা জেড প্যাকেজ হওয়াতে এটাতে 18 ইঞ্চ অ্যালো হুইল আসছে। আর এটা টায়ার সাইজটা হচ্ছে 215, 50, 18। সামনে ডিস্ক ব্রেক এবং এটার পিছনেও ডিস্ক ব্রেক আছে, মানে 4 ডিস্ক ব্রেক। এই পাশে ভর্টেক্স জেনারেটর আছে, আর পিছনে টেল লাইটও আছে। ভর্টেক্স জেনারেটরের কাজ হচ্ছে যখন গাড়িটা হাই স্পিডে থাকবে তখন এটাকে স্টেবল রাখবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খেয়াল করেন, অসাধারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স। নর্মালি নতুন গাড়িগুলো একটু নিচু হয়, কিন্তু এটার রাইড হাইট যথেষ্ট ভালো। এটাতে অ্যাটলিস্ট বাটি বা হাই স্পেসার লাগানো লাগবে না। আর এই গাড়িটাতে স্মার্ট এন্ট্রি ফিচার আছে। আমার পকেটে চাবি, আমি যদি এখানে হাত দিই তো আনলক হবে গাড়িটা এবং মিররটা আনফোল্ড হয়ে গেল।
আর এখানে ব্লাইন্ড স্পট মনিটর দেখতে পাচ্ছি, এইটা এই গাড়িতে আছে। এটা কিন্তু একটা অপশনাল ফিচার, কিন্তু এটা এই গাড়িতে আছে। আর এই যে এখানে একটা ক্যামেরা আছে, যেটা 360 ক্যামেরার একটা পার্ট হিসেবে কাজ করে। কোনো রেইন শেড নাই। এই পাশে প্রাইভেসি গ্লাস, মানে পিছনের প্রাইভেসি গ্লাস দিছে। আর নিচে এই জায়গাটাতে ইয়ারিস ক্রস লেখা, এটা দেখতে সুন্দর। পিছনে এটা ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ। এই গাড়ির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 36 লিটার। তো শুনতে অনেক কম লাগবে, কিন্তু এই গাড়িটা এত বেশি ফুয়েল এফিশিয়েন্ট যে এই 36 লিটার তেলে আপনি আরামসে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাইতে পারবেন। পিছনের এই টেল লাইটে আগেও বলেছিলাম, এই যে ভোল্টেজ জেনারেটরের একটা পার্ট, আর টেল লাইটও ফেন্ডার পর্যন্ত এক্সটেন্ড করছে। তো ওভারঅল গাড়িটা দেখতে সাইড থেকে যথেষ্ট ভালো। পিছন থেকে গাড়িটা দেখেন, আমার জাস্ট পার্সোনালি পিছন থেকে গাড়িটা দেখতে একটু কম সুন্দর লাগে। এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য হইতে পারে, মানে এই যে এত জায়গা, মানে এটা যেমন ফাংশনাল আমাদের দেশের জন্য ভালো, কিন্তু দেখতে এটার কারণে হয়তো একটু কম সুন্দর লাগে। তো আমি উপর থেকে শুরু করি। উপরে একটা শার্ক ফিন অ্যান্টেনা আছে, যেটা জিপিএস, সেলুলার কানেক্টিভিটি ইত্যাদিতে হেল্প করে। আর এখানে একটা স্পয়লার আছে। স্পয়লারটা কিন্তু ফাংশনাল, মানে এই গাড়িতে অ্যারোডাইনামিক এফিসিয়েন্সি ইনক্রিজ করার জন্য যা যা জিনিস ওরা দিছে, প্রত্যেকটা জিনিসই ফাংশনাল। আর স্পয়লার এখানে একটা লাইট আছে, ব্রেক লাইট। আর যে উইন্ডশিল্ডটা একদম ছোট, প্রাইভেসি গ্লাস, এটাতেও ইউভি প্রোটেকশন আছে। আর এখানে একটা ওয়াইপার আছে। টেল লাইটটা খেয়াল করেন, টেল লাইটটা হচ্ছে এলইডি, মানে ফুল এলইডি, সব কিছু এলইডি, কোনো কিছু নর্মাল বাল্ব দেয় নাই। কিন্তু ব্যাক গিয়ারের যে লাইটটা, ওইটা কিন্তু দুই পাশে নাই, শুধুমাত্র এই যে একটা, মানে নতুন মডেলের হ্যারিয়ারের মতো যখন ব্যাক গিয়ার এঙ্গেজ করবেন তখন একটা লাইট জ্বলবে, শুধুমাত্র ওই পাশেরটা। আবার অনেকে মনে করতে পারে যে এই পাশে নষ্ট হয়ে গেছে, এই পাশে আসলে কোনো লাইটই নেই। এখানে হচ্ছে টয়োটার যে এমব্লেমটা, এটা ব্লু কালার রিপ্রেজেন্ট করে হাইব্রিড, তাই এখানে হাইব্রিড সিনার্জি ড্রাইভের এমব্লেমটা, আর ওইখানে ইয়ারিস ক্রস খুব সুন্দর করে লেখা। একটা রিফ্লেক্টর আছে, ওই পাশেও আরেকটা রিফ্লেক্টর আছে। আর এখানেও একটা, দুইটা, তিনটা, ওই পাশে তিনটা, টোটাল 6টা পার্কিং সেন্সার আছে, যেটা আগেও বলেছিলাম টোটাল ওদের সেফটি সেন্সারতে হেল্প করে, প্লাস অটো পার্কিংয়ে হেল্প করে। নিচে যে এক্সস্টের টিপটা, একটা সিঙ্গেল টিপ। তো ওভারঅল নিচ থেকে সাসপেনশনের পার্ট, শক অ্যাবজর্বার, মোটামুটি সবই দেখা যাচ্ছে। এবার ট্রাঙ্ক স্পেসটা দেখাই। এখানে কিন্তু এটা পাওয়ার টেল গেট, তো ড্রাইভারের সাইড থেকে খুলতে পারবেন, চাবিতে একটা বাটন আছে খুলতে পারবেন, এখানে চাপ দিলে খুলবে। এছাড়া এটা বুট কিক, মানে এই কিক মোশন করলেও খুলবে। ভিতরে জায়গাটা মোটামুটি ডিসেন্ট, অত বড় না, মানে গাড়ি অনুযায়ী ঠিক আছে। আর এই যে এই পাশে 1500 ওয়াট 100 ভোল্টের এসি পাওয়ার অ্যাডাপ্টার আছে বা পাওয়ার পোর্ট আছে। পাশে আরেকটা হচ্ছে 12 ভোল্টের 12 ওয়াটের, যেটা সব গাড়িতে থাকে। 4টা হুকের মতো আছে, এগুলোকে টাই ডাউন পয়েন্ট বলে। মালামাল রাখলে আপনারা এটা বেঁধে রাখতে পারবেন। আর এছাড়া সিটগুলো হচ্ছে 60-40 স্প্লিট। আমি যদি চাই, আমি সিটগুলো এখান থেকে ফোল্ড করতে পারবো। এখন মোটামুটি যথেষ্ট ভালো জায়গা। এই ফ্লোরের যেই হাইটটা, এটাও অ্যাডজাস্ট করা যায়। এই যে উপরের যেই এই পোর্শনগুলো, এগুলো খুলে নিচের হাইটে নিতে পারবেন, বা পুরোপুরি এগুলো সরাইলে ভিতরে আরও যথেষ্ট পরিমাণ একটা জায়গা হয়। আর এই গাড়িতে কোনো স্পেয়ার টায়ার আসে নাই, লিক রিপেয়ার কিট আসছে। তো ওভারঅল পিছনের যেই ট্রাঙ্ক স্পেসটা, এটা কিন্তু ফাংশনাল এবং ফ্যামিলি ইউজের জন্য যথেষ্ট ভালো। এটার ইঞ্জিনটা হচ্ছে 1.5 লিটার হাইব্রিড 3 সিলিন্ডার ডাইনামিক ফোর্স ইঞ্জিন, যেটা প্রডিউস করে 120 হর্স পাওয়ার আর 145 নিউটন মিটার অফ টর্ক। আর এটার গিয়ারবক্সটা হচ্ছে ডিরেক্ট ড্রাইভ সিভিটি, যেটা কনভেনশনাল সিভিটি থেকে বেশি এফিশিয়েন্ট আর আউটপুটটাও বেশি দেয়। তো টোটাল যে কম্বাইন্ড ইঞ্জিন, গিয়ারবক্স এবং হাইব্রিড সিস্টেম সব মিলে টয়োটা ডিজাইনটা এমনভাবে করছে যেন এটার ফুয়েল কনজাম্পশনটা লো থাকে আর আউটপুটটা হাই থাকে। ইঞ্জিনটা খেয়াল করেন, ফায়ার অয়েলের দিকে একদম কাছাকাছি, যেটা অ্যাক্সিডেন্টের সময় হেল্প করবে। আর একটু লো, যে কারণে সেন্টার অফ গ্র্যাভিটিটা লো, আর এটা চালায় মজা হওয়ার কথা। এটার রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল টয়োটা যেটা বলে, সেটা হচ্ছে 0W8, কিন্তু এটা সহজে কোথাও পাওয়া যায় না। আপনারা চাইলে একটু অনলাইনে সার্চে দেখতে পারেন। গাড়িটা 2020 মডেলে রিলিজ হয়েছে, তখন থেকেই কিন্তু মানুষ 0W8 কোথায় পাওয়া যাবে এরকম অনেক কোশ্চেন কিন্তু অনলাইনে পাবেন।
তো বাইরের দেশে হয়তোবা এখন 0W8 পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে এটা এখনও অ্যাভেলেবেল না। তো এই মুহূর্তে আপনারা যেটা করতে পারবেন, আপনারা 0W20 ইউজ করতে পারবেন। এটা অন্যান্য হাইব্রিডও আমরা ইউজ করি এবং এটা এই গাড়িতে কোনো সমস্যা করবে না, ভালো মতোই চলবে ইনশাল্লাহ। 0W20 এই গ্রেডের অয়েল কিন্তু অ্যাপসকোতে আছে। অ্যাপসকোর সুবিধা হচ্ছে এটা ডিরেক্টলি সৌদি থেকে ইম্পোর্ট করে, আর এটা ওরা রিটেল করে না। তো রিটেল না করার কারণে এখানে ভেজাল মিশ্রিত হওয়ার চান্সটা খুবই কম থাকে। আর আমি নিজেও অ্যাপসকোর ইঞ্জিন অয়েল ইউজ করি 5W30। তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। এই গাড়িতে সিসিটা 1500 সিসি হওয়ার কারণে এআইটিটা যেটা ইয়ারলি দিতে হয় সেটা হচ্ছে 25,000 টাকা। রিয়ার কেবিন স্পেসটা দেখাই। দরজাটা একেবারে কম খুলতেছে আর ওপেনিংটাও যথেষ্ট ছোট। উঠে বসলাম, ফ্লোরটাও অনেক লো। তো উঠে বসলাম, প্রথমে যেটা ফিল করতেছি যে গাড়ির ইন্টেরিয়রটা খুব ফ্রেশ, গাড়িটা বাইরে থেকেও বেশ ফ্রেশ। তো এই গাড়িটা লো মাইলেজের একটা গাড়ি এবং ভালো পয়েন্টের একটা গাড়ি। তো মাইলেজের পয়েন্ট থেকে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে, সেটা হচ্ছে রিকন্ডিশন গাড়ি যেগুলো আমাদের দেশে আসে সেগুলো অকশন শিটগুলো থেকে আমরা আইডিয়া করতে পারি গাড়িটা কন্ডিশন কেমন, যতক্ষণ না পর্যন্ত গাড়িটা আমাদের সামনে আসছে। তো অকশন শিট কীভাবে অনলাইনে ভেরিফাই করা যায় বাংলাদেশ থেকে, বিকাশ বা নগদ এর মাধ্যমে বা বিভিন্ন কার্ডের মাধ্যমে ব্যাংকের, তো সেটা আমার একটা ভিডিও আছে। আমি কার মডস বিডি ওয়েবসাইটটা ইউজ করে অকশন শিটটা কীভাবে ভেরিফাই করে সেটা দেখাইছিলাম। তো ইউটিউবে আমি ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্সে আর ফেসবুকে কমেন্টে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। তো বসার পরে যেটা ফিল হচ্ছে, সিটটা একটু আপরাইট, মানে রিক্লাইন করে না। আমি একটু পজিশনটা ভালো, যেহেতু আমার ব্যাক পেন আছে সেই হিসাবে আমার জন্য ঠিক আছে। আর সিটগুলো মোটামুটি কমফোর্টেবল, হাফ লেদার সিট আর মাঝখানে একটা উলের একটা ফ্যাব্রিক। তো এটা হচ্ছে ওডরলেস, মানে এটা তেমন গন্ধ হবে না। ওভারঅল ভিজিবিলিটি ভালো, গ্লাসটা যথেষ্ট বড়। সিএচআরের যে কমপ্লেন আমাদের দেশে সেটা হচ্ছে গ্লাসটা ছোট, ভিতরে সাফোকেটেড লাগে, কিন্তু এখানে ওই ফিলটা নাই, কারণ গ্লাসগুলো অনেক বড়। অনেক বড় বলতে অনেক বড় না, মানে সিএচআরের তুলনায় বড়। আর এই ডোরের এই জায়গাটা হচ্ছে প্লাস্টিক, পুরো ডোরটাই প্লাস্টিক। যেহেতু এটা আসলে ফুয়েল এফিসিয়েন্সি টার্গেট করে গাড়িটা বানানো হয়েছে, সেই জন্য এই বডি পার্টগুলো প্লাস্টিক বা বিভিন্ন জায়গায় প্লাস্টিক ইউজ করা হয়েছে যেন গাড়ির ওভারঅল ওয়েটটা কম হয়। তো ওভারঅল এই যা আছে সবই হার্ড প্লাস্টিক। একটা বটল হোল্ডার আছে নিচে, আর এখানে তেমন বলার মতো কিছু নাই। আর এই পাশে গ্র্যাব রেল, এখানে একটা কোট হোল্ডার আছে। আর এখানে কোনো পকেট নেই। ড্রাইভার সিটের পিছনে, প্যাসেঞ্জার সিটের পিছনে একটা পকেট আছে, ফাইল হোল্ডার। আর এখানে কোনো কিন্তু আর্মরেস্ট ইউজুয়ালি নাই, কিন্তু একটা ট্রিক আছে এখানে, সেটা হচ্ছে এই সিটের এই পোর্শনটা এই লেজ ধরে টান দিলে নেমে আসে। এখানে দুটো কাপ হোল্ডার আছে, মানে একটা মোটামুটি একটা আর্মরেস্ট হিসেবে আপনারা ইউজ করতে পারবেন, কিন্তু এটা হার্ড প্লাস্টিক। আর এটা হচ্ছে পিছনে লাগেজ এর যেই স্পেসটা, ওইটাও ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। তো এটা মোটামুটি কাজের, কিন্তু বুঝে শুনে ইউজ করতে হবে। আর আইএসও ফিক্স পয়েন্ট আছে চাইল্ড সিট অ্যাটাচ করার জন্য। সিলিংটা হচ্ছে লাইট কালার, যে কারণে ভিতরে আলোটা ভালো লাগতেছে। আর ওভারঅল পিছনে তিনজন পাশাপাশি বসতে অতটা কমফোর্টেবল হবে না, কিন্তু বসা যাবে ছোটোখাটো ডিস্টেন্সের জন্য। সিটি ড্রাইভার জন্য এটা পিছনের কেবিন স্পেসটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। ড্রাইভার সাইডটা দেখাই। এই দরজাটা পিছনের তুলনায় যথেষ্ট পরিমাণে খুলে, আর এই ড্রাইভারের সিট অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে পাওয়ার। তো উঠে বসি, এখানে উঠে বসা ইজি এবং এটা যথেষ্ট আরামদায়ক। তো যে উঠে বসলাম, সিটগুলো আগেই বলছি হাফ লেদার উল সহ কমফোর্টেবল। পিছনেরটা একটু কম কমফোর্টেবল, কিন্তু সামনের সিটটা যথেষ্ট কমফোর্টেবল। তো প্রথমে ড্রাইভার সাইড ডোরটা দেখাই। এটা প্লাস্টিক যথারীতি পিছনের মতো, কিন্তু সামনে ওরা একটা কাজ করছে, এই যে ব্রাউন কালারের যে পার্টটা, এটা একটা ফ্যাব্রিক দিয়ে প্লাস্টিকটা ঢেকে দিছে, এটা একটা টাচ। আর এই পোর্শনটা সবগুলোই প্লাস্টিক। নিচের স্টোরেজ স্পেসটা যথেষ্ট ডিসেন্ট। আর এই পাশে কিছু বাটন আছে। এই গাড়িতে আমি আগেই বলছি এমন কোনো ফিচার নাই যেটা টয়োটা দেয় না, সবই আছে। তো নিচ থেকে শুরু করি। অটো হাই বিম কন্ট্রোল সুইচ, এর পাশে যে স্টিয়ারিংয়ের সাইন দেওয়া, এটা হচ্ছে স্টিয়ারিং হুইলটা হিট করার জন্য, মানে হিটেড স্টিয়ারিং হুইল। আর এই পাশে হচ্ছে এসি 100 ভোল্ট, ওই যে পিছনে বলছিলাম যে পাওয়ার আউটলেটটা দেখাইছি, ওইটার সুইচটা এখান থেকে অন করতে হবে, তাহলে ওটা কাজ করবে। এছাড়া এই ভিউ লেখা যে বাটনটা, এটা হচ্ছে 360 ক্যামেরা।
চিন্তা করেন এই প্রাইস রেঞ্জে একটা 360 ক্যামেরা দিয়ে দিছে টয়োটা, যেটা কিনা হ্যারিয়ার বা হাই এন্ড গাড়িগুলোতে থাকে। পাশে হচ্ছে ট্র্যাকশনের অন অফ বাটনটা, আর এর পাশে হচ্ছে পাওয়ার টেলগেটের বাটনটা, মানে আগেই বলেছিলাম যে এটা ড্রাইভার সাইড থেকেও খুলতে পারবেন। স্টিয়ারিংটা খুবই সুন্দর, মানে ফ্যান্টাস্টিক একটা স্টিয়ারিং। এই সামনের সাইডের সবচাইতে পছন্দের জিনিসটা আমার ক্ষেত্রে সেটা হচ্ছে স্টিয়ারিংটা। 3 স্পোক ডিজাইন, খুবই সুন্দর, লেদার আছে। আর এই যে বাটনগুলো এগুলো যথেষ্ট ট্যাকটাইল। বাম পাশে যে বাটনগুলো এগুলো দিয়ে ভলিউম বাড়ানো কমানো যায়, ভয়েস কমান্ডটা কন্ট্রোল করতে পারবেন। এছাড়া ফোনের কন্ট্রোল সুইচের বাটনটাও এখানে। ডান পাশে যে বাটনগুলো এখানে আপনারা অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলটা সেট করতে পারবেন। এই গাড়িটাতে কিন্তু অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আছে, মানে সামনের গাড়ির সাথে ও ডিস্টেন্স মেনটেন করে স্পিড বাড়াতে কমাতে পারবে নিজে নিজে। এছাড়া লেন ট্রেসিং অ্যাসিস্টের বাটনটা এখানে, আর এই বাটনটা হচ্ছে ব্রেকিং ডিস্টেন্সটা ও সেট করতে পারে, মানে 3টা স্টেজে যে কখন গাড়িটা ব্রেক করবে। গেজ ক্লাস্টারটা হচ্ছে ডিজিটাল, এটাও দেখতে খুবই সুন্দর, একটা ফিউচারিস্টিক একটা লুক আছে। আর এখানে আপনারা চাইলে টয়োটা সেফটি সেন্সের যে পার্টগুলা, যেমন লেন ট্রেসিং অ্যাসিস্ট, প্রি কলিশন সিস্টেম, ব্লাইন্ড স্পট মনিটরিং সিস্টেম ইত্যাদি অন অফ করতে পারবেন। এছাড়া এই গাড়িতে আরেকটা ফিচার আছে যেটাও কিন্তু অপশনাল, সেটা হচ্ছে হেড আপ ডিসপ্লে। এই যে এখানে একটা ইউনিট আছে যেটা ফ্রন্ট উইন্ডশিল্ডে কালার, এটা কিন্তু মানে নর্মাল না, কালার্ড একটা হেড আপ ডিসপ্লে, যেখানে লেনের সাইনটা এবং স্পিড আপনারা দেখতে পারবেন। অটো রেঞ্জ সেন্সিং ওয়াইপার আছে। আর পাওয়ার অন অফ বা স্টার্ট করার বাটনটা হচ্ছে যে বাম পাশে ব্লু কালারের। আর এই যে ইউনিটটা প্লেয়ার, এটাও যথেষ্ট ভালো। এটা অন্যান্য করোলা, তারপরে সেডান, করোলা ক্রস, ওইগুলো তো এরকম হেড ইউনিট আসে। এখানে একটা হ্যাজার্ডের সুইচ। আর এসির যে ফ্যানগুলো এগুলো একদম বেসিক, মাঝখানের দুইটা, কিন্তু দুই সাইডের এসির ফ্যানটা কিন্তু সাইডে একটা আউটলাইনিং আছে পিয়ানো ব্ল্যাক কালারের, আর মাঝখানে একটা স্যাটিন ফিনিশ একটা ডিজাইন এলিমেন্ট আছে, কিন্তু মাঝখানের দুইটা একদম বেসিক। এর নিচে একটা স্টোরেজ আছে, এখানে ফোন, ওয়ালেট এগুলো রাখতে পারবেন। এই পোর্শনগুলো কিন্তু প্লাস্টিক, শুধুমাত্র ড্যাশবোর্ডের উপরের একটা লেয়ার এতটুকু হচ্ছে লেদার, ইভেন এই জায়গাটাও প্লাস্টিক। ওই যে ওয়েট কমানোর জন্য যথেষ্ট পরিমাণ প্লাস্টিক ওরা ইউজ করছে। আর এসিটা হচ্ছে সিঙ্গেল জোন, মানে ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল নাই। আর এই যে বাটনগুলা বেশ ট্যাকটাইল, বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আর নিচে একদম বাম পাশে হচ্ছে 2.1 অ্যাম্পিয়ারের একটা পাওয়ার আউটলেট, এটাও ইউএসবি এ, এটা দিয়ে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে মোবাইলের ক্ষেত্রে। এরপরে দুইটা সিটের জন্য হিটার অপশন আছে, এটা কিন্তু একটা স্টেজেই, মানে জাস্ট অন করবেন অফ করবেন ও যতটুকু করবে আর কি। আর একদম ডান পাশের যে ইউএসবি এ পোর্টটা, এটা ওয়ায়ার্ড অ্যান্ড্রয়েড অটো আর অ্যাপেল কারপ্লে সাপোর্ট করবে এই ডিসপ্লেতে। এবং এই ডিসপ্লেতে আরেকটা সুবিধা হচ্ছে জাপানিজ গাড়িগুলোতে কিন্তু ডিসপ্লেতে সব সময় জাপানিজ লেখা থাকে, ইংলিশ করা গেলেও পুরোটা করা যায় না, কিন্তু এই প্লেয়ারে সব কিছু ইংলিশে কনভার্ট করতে পারবেন। আর অ্যান্ড্রয়েড যারা ইউজার তাদের ক্ষেত্রে এখানে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে মিরাকাস্ট টেকনোলজি বিল্ট ইন এই প্লেয়ারে। আপনারা চাইলে আপনাদের ফোনটা এখানে মিরর করতে পারবেন, ইউটিউবে ভিডিও দেখতে পারবেন, ধরেন আমার ভিডিও দেখতে চাচ্ছেন কোথাও যাওয়ার সময়, এটা এখানে দেখতে পারবেন। আর নিচে আরেকটা যথেষ্ট বড় একটা স্টোরেজ স্পেস আছে, ভিতরে একটা পাওয়ার আউটলেট আছে বা সিগারেট লাইটার। গিয়ার নবটা খেয়াল করেন, এটা কনভেনশনাল, ভালো যথেষ্ট। এই জায়গাটা একটু বেসিক লাগে, মানে ওভারঅল ফিউচারিস্টিক লুকের মাঝখানে এই গিয়ারের এই পোর্শনটুকু আমার কাছে একটু নর্মাল লাগছে। পিছনে এই পাশে একদম প্রথমে হচ্ছে পি লেখা আর স্টিয়ারিং লেখা আইকন দেওয়া যে বাটনটা, এটা হচ্ছে পার্ক অ্যাসিস্টে হেল্প করে, মানে অটো পার্কিং বা প্যারালাল পার্কিং। তো আমার একটা বা দুইটা ভিডিও অলরেডি আছে, প্রিয়াসে এই ফিচারটা আছে। তো ওইখানে এই প্যারালাল পার্কিংটা বা পার্কিং অ্যাসিস্টটা কীভাবে হেল্প করে এবং কীভাবে ড্রাইভারকে অ্যাসিস্ট করে সেটা আমি দেখাইছি। তো ওই ভিডিওর একটা লিঙ্ক ইউটিউবের ডিসক্রিপশনে অথবা ফেসবুকে কমেন্টে আমি ইনশাল্লাহ দিয়ে দিব। পিছনে হচ্ছে ড্রাইভ মোড, যথারীতি নর্মাল, ইকো এবং পাওয়ার, তিনটা মোড চেঞ্জ করতে পারবেন। নিচে হচ্ছে ইভি মোড, মানে কন্টিনিউয়াস বা বেশিক্ষণ ব্যাটারিতে রাখতে পারবেন এই মোডে চালাইলে। আর এটা হচ্ছে ব্রেক হোল আমি অনেকবার বলছি, আবারও বলি, এটা খুবই কাজের একটা ফিচার। পিছনে পি লেখাটা হচ্ছে ইলেকট্রিক পার্কিং ব্রেক বা ইমার্জেন্সি ব্রেক বা হ্যান্ড ব্রেক যেটা বলে, ওইটা অটো এঙ্গেজ হয়, ডিসএনগেজ হয়। এখানে দুইটা কাপ হোল্ডার আছে প্লাস্টিক, এটা খুবই ছোট, এটা কাপ হোল্ডার বা ছোট 500 ml বা 250 ml বটল ফিট করবে এখানে। পিছনে আরেকটা স্টোরেজ আছে, যদিও এই স্টোরেজটা চাইলে ড্রাইভার বা প্যাসেঞ্জার অ্যাক্সেস করতে পারবে, আবার পিছনের প্যাসেঞ্জার তারাও অ্যাক্সেস করতে পারবে। উপরে সানভাইজারগুলোতে ভ্যানিটি মিরর আছে লাইট সহ দুই পাশেই। আর এখানে মাঝখানে রুম লাইটগুলো নর্মাল বাল্ব, এলইডি দেয় নাই। তো আর এখানে রিয়ার যেই ভিউ মিররটা, এটাও যথেষ্ট
বড় এবং পিছনের গ্লাসটা ছোট, কিন্তু ভিজিবিলিটি কিন্তু যথেষ্ট ভালো। তো সামনে বসার পরে আমার কাছে যেটা মনে হয়েছে, এই গাড়িটা আসলে প্র্যাকটিক্যালিটি মাথায় রেখে টয়োটা ডিজাইন করছে এবং ফুয়েল এফিসিয়েন্সি মাথায় রেখে ডিজাইন করছে। প্যাসেঞ্জার ইমপ্রেশন, তো গাড়িটাতে চলতেছি, যে পিছনে বসছি, প্রথমে কিছুক্ষণ কমপ্লেন করি। সেটা হচ্ছে এই যে আমি বসছি, এই যে হাত রাখতে হইলে যেই এই যে ভাঁজটা, এটা অনেক সামনে, মানে এভাবে চাইলে আমি আরেকটু দিকে এসে বসতে পারি, হ্যাঁ, কিন্তু নর্মালি আমি যে পজিশনে আছি, আমি এভাবে বসলে আমার হাতটা নিচে পড়ে যাচ্ছে। আর এখানে তো আর্মরেস্ট নাই, তো আমি জাস্ট নামে রাখছি, এই জায়গাটাও হার্ড। তো আমি বসার পরে এই প্রথমে এই দুটো জিনিস আমার আগে ফিল হয়েছে যে হাত আমি প্রপারলি রাখতে পারতেছি না। এছাড়া সিটটা যেহেতু রিক্লাইন করা যায় না, সেহেতু আর আমার ব্যাক পেন আছে, তো একটু মানে আনকমফোর্টেবল লাগতেছে। কিন্তু জায়গা যথেষ্ট আছে, আর পিছনে কিন্তু ট্রাঙ্ক স্পেসটা যথেষ্ট ছিল, চাইলে কিন্তু রিক্লাইন অপশনটা দিতে পারতো। তাও অ্যাটলিস্ট এই আধা হ্যান্ডরেস্ট অপশনটা দিছে, সিএচআরে তো এটাও নাই। তো এবার আসে হচ্ছে ভালো দিক হচ্ছে এই গ্লাসটা যথেষ্ট বড়, সিএচআরে যেটা ছোট, আগেও বলছি। তো এই কারণে ভিতরে কোনো বদ্ধ একটা ফিল হচ্ছে না। প্লাস এটা নামায় দেওয়ার কারণে এই যে পিছনের যেই এই সাইডটা, এটাও মনে হচ্ছে আমার কাছে অ্যাক্সেসিবল, মানে ওভারঅল জায়গাটা বা ভিজিবিলিটি যথেষ্ট ভালো। কিন্তু সিটগুলা আমার কাছে, আমি আবারও বলি, এখনও তেমন কমফোর্টেবল লাগতেছে না। আর সাসপেনশনের যে ফিডব্যাকটা, এটাও অনেক স্মুথ না। সিএচআর কিন্তু অনেক স্মুথ, মানে সিএচআরের সাসপেনশনটা আমার কাছে মনে হয়েছে এটার থেকে অনেক অনেক বেশি ভালো। কিন্তু এটার সাসপেনশনটা স্মুথ রোডে ঠিক আছে, কিন্তু একটু বাম্পি রোডে গেলেই কিন্তু ফিডব্যাকটা পুরো মানে গাড়ির ভিতরে নিয়ে আসতেছে। তো গাড়িটা যেহেতু হাইটটা একটু বেশি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি, সেজন্য এটা হইতে পারে। অথবা ওভারঅল যেহেতু সিটিতে চলবে, ওরা এই জিনিসটা ওইভাবে কাজ করে নাই। কিন্তু হাইওয়েতে চলার জন্য, হাইওয়েতে লং ড্রাইভে চালানোর জন্য কেমন হবে গেস করতেছি, সিএচআর অবশ্যই ভালো হওয়ার কথা। কিন্তু প্যাসেঞ্জার যদি লং ড্রাইভে অনেকক্ষণ চলে, তাহলে এটার তুলনায় সিএচআরে বেশি কমফোর্টেবল ফিল করবে, শুধুমাত্র এই গ্লাসের সাইজটা ছোট, এটা ছাড়া। ড্রাইভিং ইমপ্রেশন, গাড়িটা চালাচ্ছি তো একদম প্রথমেই বলি যে এটা সাসপেনশন ফিডব্যাকটা, মানে বাম্পগুলা ও অ্যাবজর্ব করতেছে না পুরোপুরি, মানে ফিডব্যাকটা ভিতরে নিয়ে আসতেছে। পিছনে প্যাসেঞ্জার সাইডেও আমি এক কথাই বলছি, একটু বাম্পি রোডে গেলে সাসপেনশনটা অতটা ভালো কাজ করবে না, যেটা সিএচআরের ক্ষেত্রে যথেষ্ট ভালোভাবে কাজ করে। সিএচআরের সাসপেনশনটা আমি আবারও বলি, এটা থেকে ভালো, মানে যথেষ্ট ভালো। তো এটার রাইড কমফোর্টটা একটু কম, কারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি। তো গাড়িটা উঁচু গাড়ি যেরকম একটু লাফানো টেন্ডেন্সি থাকে, এটারও ওই টেন্ডেন্সিটা আছে। এক্সেলারেশন ডিসেন্ট ভালো, কিন্তু ইনিশিয়ালি যখন আমি এক্সেলারেট করতেছি, ওই সময় ইঞ্জিনের যে সাউন্ডটা, মানে নয়েজটা খুবই ইরিটেটিং। মানে 3 সিলিন্ডার ছোট ইঞ্জিন, তাই নয়েজটা একটু বেশি, কিন্তু এটা মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে প্রত্যেকটা বাম্পি একটু কেমন যেন একটা ধাক্কা দিয়ে ভিতরে আনতেছে, তেমন মানে ভালো লাগতেছে না। ভিজিবিলিটির ক্ষেত্রে যেটা, চারপাশ খোলামেলা, যথেষ্ট আলো বাতাস ঢুকতেছে, মানে ইজি ড্রাইভিংয়ে কোনো প্রবলেম নাই। কিন্তু বাইরের যে সাউন্ড বা নয়েজ, আউটসাইড নয়েজ কিন্তু কেবিনে আসতেছে, মানে কেবিনটা একদম কোয়াইট না। স্টিয়ারিংটা যথেষ্ট ভালো, দেখতে খুবই সুন্দর, আগেও বলছি, এবং স্টিয়ারিং রেসপন্সটা কিন্তু ডিসেন্ট, যথেষ্ট ভালো। কিন্তু হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে যেটা আমি বলবো, একটু বডি রোল আছে, যেহেতু উঁচা গাড়ি, সেহেতু বিভিন্ন কার্ভে গেলে একটু বডি রোল ফিল হয়। এই যে চালাচ্ছি, এই যে স্টিয়ারিংটা নিজে নিজে ডান দিকে নিয়ে আসতেছে, কারণ আমি লেন থেকে বের হয়ে যেতে নিচ্ছিলাম, কিন্তু যেহেতু লেন ট্রেসিং বা লেন কিপিং অ্যাসিস্টটা অন করা গাড়িতে, সেই হিসাবে সে ওই রেডার ক্যামেরাটা দিয়ে সামনের যে রোড মার্কিংগুলা, ওগুলা ফলো করতে পারতেছে। এবং আমি যদি লেনের বাইরে চলে যাওয়ার চেষ্টা করি, তখন সে নিজে নিজে আবার লেনে নিয়ে আসতেছে। আমি আবার দেখাই, দেখেন, এই যে ও কিন্তু নিজে নিজে পাশে নিয়ে আসলো। আমি আবার দেখাই, আমি লেনের বাইরে যাওয়ার চেষ্টা করি, এই যে একটা বিপ করতেছে, প্লাস ও নিজে নিজে লেনে নিয়ে আসতেছে। যথেষ্ট ভালো। ড্রাইভার যদি মাঝে মাঝে হাইওয়েতে চালানোর সময় যদি একটু ড্রাউজি ফিল করে বা একটু ঝিমানি আসে, তখন কিন্তু এই ফিচারটা তাকে খুব হেল্প করবে। ব্রেকিংয়ের ক্ষেত্রে যেটা, এই যে আমি হাতটা এখানে রাখছি,
স্টিয়ারিংয়ে কেন আমি একটা হাত রাখতেছি না সেজন্য একটু আগে কিন্তু একটা ওয়ার্নিং দিছে। তো মোটামুটি ড্রাইভারকে ও আর কি অ্যালার্ট রাখবে, যেটা বোঝা যাচ্ছে। ব্রেকিংটা যেটা বলতেছিলাম, 4 ডিস্ক ব্রেক কিন্তু ডিসেন্ট, মানে অনেক বেশি ভালো না। মানে এই যে মানে আমি আবারও বলি, সাসপেনশনের ফিডব্যাকটা খুবই মানে রাফ। ব্রেকে ওইরকম কনফিডেন্স নাই, যেহেতু ওভারঅল গাড়িটা একটু পাতলা লাগতেছে, সেই হিসেবে ব্রেকটা ভালো হওয়ার কথা ছিল, কিন্তু মোটামুটি ডিসেন্ট, মানে সাসপেনশনের তুলনায় ব্রেকটা ভালো। যেহেতু সবাই এই গাড়িটার সাথে সিএচআরের কম্প্যারিজন চায়, সেই হিসাবে আমি ড্রাইভার পার্সপেক্টিভ থেকে বলতে চাচ্ছি যে সিএচআরটা এটার থেকে বেশি ভালো, ড্রাইভার ফ্রেন্ডলি। মানে ওইটার হ্যান্ডলিং এটা থেকে অনেক ভালো, ওইটার এক্সেলারেশন বলেন, ব্রেকিং বলেন, অনেক কন্ট্রোলড, মানে ড্রাইভার অনেক কনফিডেন্স পাবে। আর রাইড কমফোর্টের ক্ষেত্রেও সিএচআর এটা থেকে আগায়, কিন্তু এইটার অ্যাডভান্টেজ হচ্ছে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক হাই, প্লাস এটা 1500 সিসির গাড়ি। এই দুইটা জায়গায় এটা সিএচআর থেকে আগায় আছে। প্লাস পিছনে যে রিয়ার প্যাসেঞ্জার যে স্পেসটা, ওইখানে যে গ্লাসটা সিএচআর ওইটা অনেক ছোট শেপের কারণে, এটা একটু বড়, তাই ভিতরে জায়গাটা অতটা সাফোকেটেড লাগে না। ফুয়েল এফিসিয়েন্সির ক্ষেত্রে এই গাড়িটার সিটিতে আপনারা 20-এর উপরে পাবেন, মানে 22 থেকে 25 পাওয়াটা ইজি মডারেট ট্রাফিকে। আর হাইওয়েতে আসলে আরও অনেক বেশি পাবেন। এই সেগমেন্টেও এটা সিএচআর থেকে একটু ভালো ফুয়েল এফিসিয়েন্সির ক্ষেত্রে, কারণ সিএচআরটা 1800 সিসি, প্লাস ওইটাও অ্যারোডাইনামিক শেপ, কিন্তু এইটার ফুয়েল এফিসিয়েন্সিটা তো ওইটা থেকে একটু ভালো। সিএচআর কিন্তু বডি কিট সহ হোক, বডি কিট ছাড়া হোক, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু কম, 5.9 ইঞ্চেস, মানে অনেকটা প্রিমিয়ার থেকে একটু কম। তো সিএচআর কিন্তু বিভিন্ন জায়গায় সাবধানে না চালালে নিচে লেগে যাওয়ার চান্স আছে, কিন্তু এই গাড়িটা আশা করি নিচে কোথাও লাগবে না, যথেষ্ট উঁচা। ওভারঅল সিটি ড্রাইভের জন্য, টুকটাক এক্সেলারেশনের জন্য ভালো। আর এই যে বডি রোলটা যেটা বলতেছিলাম একটু আগে, ভালো বডি রোল আছে, কিন্তু আবার এই গাড়ি কিন্তু টার্নিং রেডিয়াসটা খুব ভালো। টার্নিং রেডিয়াসটা ভালো হলে আমাদের কি সুবিধা হবে, সেটা হচ্ছে আমরা ছোট জায়গায় ইজিলি ইউটার্ন নিয়ে ফেলতে পারবো। সবশেষে বলতে চাই, এই গাড়িটা কাদের জন্য? যারা ফ্যামিলি পারপাস ইউজ কেসে একটা ছোট কম্প্যাক্ট ক্রসওভার চাচ্ছেন, এটা তাদের জন্য। কারণ এটার সাইজটা কম্প্যাক্ট, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা যথেষ্ট ভালো বাংলাদেশের 2 তলা স্পিড ব্রেকারগুলোর জন্য। এছাড়া এটার ভিতরে যে স্পেসটা, ইন্টেরিয়র স্পেসটা, এটাও যথেষ্ট ডিসেন্ট। আর ফুয়েল এফিসিয়েন্সি ফ্যান্টাস্টিক। সিটি ইউজের জন্য এটা সিএচআর থেকে আমার কাছে বেটার মনে হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।